আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলে হামলা অব্যাহত, আরও সংকুচিত গাজা। লেবাননে হামলায় হামাসের 13 যোদ্ধা নিহত, দাবি ইসরায়েলের। বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ভাসমান দ্বীপ নির্মাণ করছে চীন। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। পাকিস্তানে ভারতপন্থী 23 সন্ত্রাসী নিহত। যুদ্ধ বিমান বিধ্বস্ত, প্রশ্নবিদ্ধ ভারতের বিমান প্রকল্প। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা অব্যাহত, আরও সংকুচিত গাজা। ইসরায়েলি বাহিনী গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন ও ফিলিস্তিনিদের জীবন আরও সংকুচিত করেছে। গতকাল শুক্রবারও অধিকৃত পূর্ব জেরুজালেমে 2 ফিলিস্তিনি নিহত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এবছর পশ্চিম তীরের 3টি শরণার্থী শিবির থেকে 32,000 ফিলিস্তিনিকে জোরপূর্বক বহিষ্কার করা হয়েছে, যা যুদ্ধ অপরাধের অন্তর্ভুক্ত। এবছরের 10 অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতি থেকে এখন পর্যন্ত ইসরায়েল অন্তত 400 বারের বেশি চুক্তি লঙ্ঘন করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনিদের উপর ছিটমহলে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গত 24 ঘন্টায় অন্তত 32 জন ফিলিস্তিনি নিহত এবং 88 জন আহত হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে 69,546 জন নিহত ও 1,70,833 জন আহত হয়েছে। গাজার মধ্যে মানবিক সাহায্য কমে গেছে। গার্ডিয়ান জানায়, যুদ্ধবিরতির পর থেকে আশ্রয় কেন্দ্রে বসবাসকারী দরিদ্র অসুস্থ পরিবারগুলোতে অনুদান গড়ে প্রতি সপ্তাহে $2,000 নেমেছে। একই সময় ইসরায়েলের পশ্চিম তীরে রোমান যুগের ঐতিহাসিক প্রত্নস্থান সেবা ইস্তিয়ার বিশাল অংশ দখলের পরিকল্পনা করেছে। স্থানটি 180 হেক্টর বা 450 একর এলাকা জুড়ে বিস্তৃত। সিঙ্গাপুর ইতিমধ্যে 4 জন ইসরায়েলের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং তাদের দেশে প্রবেশে বাধা দেবে। এর আগে ইউরোপীয় ইউনিয়নও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। ইসরায়েলের অপারেশন আয়রন ওয়াল 21 জানুয়ারি জেনিন শরণার্থী শিবিরে শুরু হয় এবং পরে তুল কারেম, নূর সামসহ পশ্চিম তীরের উত্তর অঞ্চলের বিভিন্ন এলাকায় পরিচালিত হয়। এতে 3টি শিবিরে প্রায় 32,000 বাসিন্দা এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে, যা যুদ্ধ অপরাধের আওতায় আসে। গতকালও অধিকৃত পশ্চিম জেরুজালেমে কাফর আকাবে 2 ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। খান ইউনুস শহরের দক্ষিণ হলুদ রেখার বাইরে একজন বাস্তুচ্যুত ব্যক্তিকে গুলি করা হয়েছে। গাজা শহরের পূর্ব অংশ থেকে মেশিন গান ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বেতলেহেম অঞ্চলের বসতি স্থাপনাকারীরা ফিলিস্তিনি বেসামরিক নাগরিক ও সম্পত্তিতে হামলা চালাচ্ছে, বাড়িঘর ও সম্পত্তিতে আগুন দিয়েছে। ইসরায়েলি সেনারা রাফায় 5 জন যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে, তথ্য আল জাজিরার। লেবাননে হামলায় হামাসের 13 যোদ্ধা নিহত, দাবি ইসরায়েলের। দক্ষিণ লেবাননে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে চালানোর সাম্প্রতিক হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের 13 সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে লেবানন কর্তৃপক্ষ হামলায় নিহতদের সংখ্যা নিশ্চিত করলেও তাদের পরিচয় প্রকাশ করেনি। লেবানন কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার 18 নভেম্বর আইন আল হেলওয়ে শিবিরে চালানো ওই হামলায় কমপক্ষে 13 জন নিহত হয়েছে, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে দক্ষিণ লেবাননে হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে চালানো সুনির্দিষ্ট হামলায় হামাসের 13 যোদ্ধাকে নিহত করা হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন জাওয়াজ সিদাউই, যিনি লেবানন থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিচালনার প্রশিক্ষণে জড়িত ছিলেন। বাকি 12 জনের পরিচয় জানার জন্য বার্তা সংস্থা এএপি অনুরোধ করলেও তাতে সাড়া দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, তারা লেবাননে হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং হামাস সন্ত্রাসীরা যেখানে থাকবে সেখানে অভিযান চলবে। অন্যদিকে বৃহস্পতিবার হামাস এক বিবৃতিতে 13 জন যুবকের ছবি প্রকাশ করে এই হামলাকে ভয়াবহ গণহত্যা বলে দাবি করেছে। সেই সঙ্গে জানিয়েছে, নিহতরা নিরীহ বেসামরিক নাগরিক ছিলেন। মঙ্গলবার হামাস জানায়, লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোতে যাদের কোনো সামরিক ঘাঁটি নেই। ইসরায়েলের এসব দাবি মিথ্যা। দখলদার ইসরায়েলি বাহিনী একটি ভবনে হামলার ভিডিও প্রকাশ করেছে, তবে হামাস বলছে লক্ষ্যবস্তু ছিল একটি খোলা মাঠ, যেখানে শিবিরের তরুণরা খেলাধুলা করত এবং হামলার সময় সেখানে কয়েকজন কিশোর খেলছিল।
বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ভাসমান দ্বীপ নির্মাণ করছে চীন। চীন বিশ্বের প্রথম কৃত্রিম ভাসমান দ্বীপ নির্মাণ করছে, যা পারমাণবিক বিস্ফোরণ সহ সব ধরনের চরম প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে সক্ষম হবে। দ্বীপটির ওজন হবে ৭৮,০০০ টন এবং এটি সম্পূর্ণ কাজের অবস্থায় ২০২৮ সালে চালু হবে। দ্বীপটি ৬ থেকে ৯ মিটার উচ্চতার বড় ঢেউ এবং ক্যাটাগরি ১৭ পর্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় সহ্য করতে পারবে। এটি একটি চলনযোগ্য অর্ধডুবন্ত টুইন হাল প্ল্যাটফর্ম, যা ৪ মাস পর্যন্ত ২৩৮ জন মানুষকে কোনো কিছুর সরবরাহ ছাড়াই আশ্রয় দিতে সক্ষম। প্রকল্পটির প্রধান বৈজ্ঞানিক লিং জুংকুইন জানিয়েছে, আমরা ডিজাইন এবং নির্মাণ দ্রুত শেষ করতে কাজ করছি এবং লক্ষ্য ২০২৮ সালের মধ্যে দ্বীপটি চালু করা। দক্ষিণ চীন মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপটির নির্মাণে ব্যবহৃত মেটামেটেরিয়াল সাউন্ড ওয়েজ প্যানেলগুলো বিপজ্জনক ধাক্কাকে নরম চাপের মধ্যে পরিণত করতে সক্ষম। সাংহাই জিয়াং টং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াং দেকিয়াং এর নেতৃত্বে গবেষকরা জানিয়েছে, এটি একটি সব আবহাওয়া দীর্ঘমেয়াদী অবসান সক্ষম গভীর সমুদ্র বৈজ্ঞানিক সুবিধা। দ্বীপটির সুপার স্ট্রাকচারে জরুরি বিদ্যুৎ যোগাযোগ এবং নেভিগেশন নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য বিশেষ কক্ষ থাকবে, যা পারমাণবিক বিস্ফোরণের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারিভাবে এই দ্বীপকে ডিপ সি আল ওয়েদার রেসিডেন্ট ফ্লোটিং রিসার্চ ফ্যাসিলিটি নামে পরিচয় দেওয়া হয়েছে। যদিও চীন এটিকে নাগরিক বৈজ্ঞানিক অবকাঠামো হিসেবে বর্ণনা করেছে, এর নকশায় পারমাণবিক বিস্ফোরণ প্রতিরোধের সামরিক মানদণ্ড জেজেবি ১০৬০.১ ১৯৯১ ব্যবহার করা হয়েছে। দ্বীপটির দৈর্ঘ্য হবে ১৩৮ মিটার এবং প্রস্থ ৮৫ মিটার। প্রধান ডেক সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫ মিটার উঁচুতে উঠবে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। ইরানের সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রতিদিনই আরো উন্নত হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা আজ যত শক্তিশালী, আগামীকাল তার চেয়েও বেশি শক্তিশালী হব। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেকারচি জানায়, ইরানের সশস্ত্র বাহিনী ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি করছে। তার ভাষায়, এই খাতে প্রতিদিনই ঊর্ধ্বমুখী অগ্রগতি হচ্ছে। গতকাল যে অবস্থানে ছিলাম, আজ আমরা তার চেয়ে শক্তিশালী, আর আগামীকাল আজকের চেয়েও শক্তিশালী হব। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভিত্তি নির্মাণে প্রয়াত আইআরজিসি এয়ার স্পেসের ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান তেহরানি মুগাদ্দামের ভূমিকা তুলে ধরেন। শেকারচির মতে, তেহরানি মুগাদ্দামি এই শক্তির ভিত্তি স্থাপন করেন এবং যে প্ল্যাটফর্ম থেকে ইরান এই খাতে উত্থান ঘটিয়েছে তা নির্মাণ করেন। গত সপ্তাহে তেহরান আইআরজিসি বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাহেদ বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে। ১২ দিনের যুদ্ধে শত্রুপক্ষ বড় ধরনের ভুল হিসাব করেছে বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, এই যুদ্ধ ইরান ইসলামী বিপ্লব ও ইসলামের জন্য সম্পূর্ণ ও মর্যাদাপূর্ণ বিজয় এনে দিয়েছে, আর যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য রেখে গেছে তীব্র দীর্ঘস্থায়ী পরাজয়। তিনি বলেন, শত্রুর ধারণা ছিল তারা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিকে উর্ষে ধ্বংস করতে পারবে, মাঝপথে প্রতিহত করতে পারবে এবং দখলকৃত ভূখণ্ডে পৌঁছানো ক্ষেপণাস্ত্র বৈশ্বিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে পারবে, কিন্তু এসব হিসাব ভুল প্রমাণিত হয়েছে। পাকিস্তানে ভারতপন্থী ২৩ সন্ত্রাসী নিহত। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে কুররাম জেলায় তেহরিক-ই তালেবানে পাকিস্তানি টিটিপি ২৩ সন্ত্রাসী, যারা খারেজি নামেও পরিচিত, নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানগুলো দেশের চলমান সন্ত্রাস বিরোধী প্রচেষ্টা আজম-ই ইস্তেকামের অংশ। আইএসপিআর জানিয়েছে, প্রথম অভিযানে কুররাম এলাকায় একটি খারেজি গ্রুপকে লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী আঘাত হানে। তীব্র গোলাগুলির ঘটনায় সেখানে ১২ সন্ত্রাসী নিহত হয়। এরপর নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই অঞ্চলে আরেকটি গ্রুপকে লক্ষ্য করে দ্বিতীয় অভিযান চালানো হয়, যেখানে আরো ১১ খিরিজি সদস্যকে হত্যা করা হয়। উভয় গ্রুপে ভারতীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করা হয়েছে। কুররাম অঞ্চলে অবশিষ্ট সন্ত্রাসীদের খুঁজে বের করতে সাঁড়াশি অভিযান চলছে। আইএসপিআর বলছে, বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত যে কোনো ধরনের সন্ত্রাস দমনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দৃঢ় প্রতিজ্ঞ।
যুদ্ধ বিমান বিধ্বস্ত, প্রশ্নবিদ্ধ ভারতের বিমান প্রকল্প। দুবাই এয়ার শোতে ভারতের তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর নিরাপত্তা ও আর্থিক দিক দিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান প্রকল্প নিয়ে। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, হাল ও এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির যৌথ উদ্যোগে উন্নত তেজস যুদ্ধ বিমান মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা কর্মসূচির অন্যতম প্রধান প্রকল্প হিসেবে বিবেচিত। 2021 সালের এক চুক্তির আওতায় ভারত 83টি তেজস MK-1A কিনতে মোট প্রায় $6.5 বিলিয়ন সমমূল্যের চুক্তি করে। এতে প্রতিটি বিমানের দাম দাঁড়ায় প্রায় $43 মিলিয়ন। টেইনার ভেরিয়েন্টের মূল্য ছিল একটু কম, প্রায় $39 মিলিয়ন প্রতিটি। তবে নতুন অর্ডারের সঙ্গে ব্যয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। 2025 সালে তেজস MK-1A এর আরও 97টি বিমান কেনার জন্য ভারতের সবশেষ চুক্তির মূল্য $7.8 বিলিয়ন। এতে প্রতিটি বিমানের সম্ভাব্য মূল্য প্রায় $80 মিলিয়ন কাছাকাছি, যা মূল্যস্ফীতি, প্রযুক্তিগত উন্নয়ন ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বলে উল্লেখ করা হয়েছে। রপ্তানির ক্ষেত্রেও তেজসকে আক্রমণাত্মকভাবে বাজারজাত করেছে হাল। প্রতিষ্ঠানটি জানিয়েছে আন্তর্জাতিক বাজারে তেজসের প্রতিটি সম্ভাব্য রপ্তানির মূল্য প্রায় $43 মিলিয়ন হতে পারে। তবে দুবাইয়ের মতো আলোচিত আন্তর্জাতিক প্রদর্শনীতে দুর্ঘটনা ঘটায় বিদেশি ক্রেতাদের আগ্রহ কমে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।